তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং ইতিহাস সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড মাইনর অর্থাৎ ইউরোপের ইতিহাস এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো? এর সঙ্গেই ক্যাথলিক চার্চের সংস্কারে কাউন্সিল অফ স্টেটের ভূমিকা। এই পেপারটা তোমাদের একটু কঠিন আছে, অ্যান্সারগুলো একটু ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমেই ভূমিকা। 16 শতকের প্রথমার্ধে ইউরোপে মার্টিন লুথার, জন ক্যালভিন প্রমুখের নেতৃত্বে প্রোটেস্টান্ট ধর্ম সংস্কার আন্দোলন শুরু হলে রোমান ক্যাথলিক চার্চ এক প্রবল অস্তিত্বের সংকটে পড়ে। এই ঐতিহাসিক চ্যালেঞ্জের মোকাবিলা করে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে এবং চার্চের অভ্যন্তরীণ চরম দুর্নীতি এবং নৈতিক অবক্ষয় দূর করতে ক্যাথলিক চার্চের অভ্যন্তরে যে আত্মশুদ্ধি ও সংস্কারমূলক আন্দোলনের সূচনা হয় ইউরোপের ইতিহাসে, তা প্রতি সংস্কার আন্দোলন নামে পরিচিত। আশা করি এই কনসেপ্টটা বুঝলে। এবার কি বলা হচ্ছে, প্রতি সংস্কার আন্দোলনের অর্থ ও প্রকৃতি। প্রতি ধর্ম সংস্কার আন্দোলন কেবল প্রোটেস্ট্যান্ট বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল ক্যাথলিক ধর্মের এক নবজাগরণ। এর প্রধান উদ্দেশ্য ছিল দ্বিমুখী। প্রথমত হচ্ছে রোমান ক্যাথলিক চার্চের ভেতরে দীর্ঘদিনের দুর্নীতি, স্বজনপোষণ এবং অনাচার দূর করে প্রতিষ্ঠানটিকে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ ও শক্তিশালী করা। দ্বিতীয় হচ্ছে ইউরোপ জুড়ে প্রোটেস্ট্যান্ট ধর্মের দ্রুত বিস্তার রোধ করে পোপের সর্বজনীন আধিপত্য এবং ক্যাথলিক ধর্মের শ্রেষ্ঠত্ব পুনরায় প্রতিষ্ঠা করা। এই আন্দোলনের মাধ্যমে ক্যাথলিক চার্চ বুঝতে পেরেছিল যে কেবল বল প্রয়োগ করে নয়, বরং নিজেদের নৈতিক মান উন্নত করার মাধ্যমেই সাধারণ মানুষের বিশ্বাস পাওয়া সম্ভব। এবার কি বলা হচ্ছে, কাউন্সিল অফ স্টেট এর পটভূমি। এখানে দেখো কাউন্সিল অফ স্টেটের পটভূমি। প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের সবচেয়ে যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ ছিল কাউন্সিল অফ স্টেট বা দেখো টেন্টর ধর্ম মহাসভার অধিবেশন। চার্চের সার্বিক সংস্কারের উদ্দেশ্যে পোপ তৃতীয় পল উত্তর ইটালির টেন্ট শহরে এই মহাসভার আহ্বান করেছিল। নানা রাজনৈতিক ও ধর্মীয় টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় ধরে চলা এই সভার মূল অধিবেশনগুলি 3টি পর্যায়ে বিভক্ত ছিল। এই মহাসভার সিদ্ধান্তগুলি ক্যাথলিক চার্চের ইতিহাসকে চিরতরে বদলে দেয়। এবারে দেখো পরের পয়েন্ট, ধর্মীয় মতাদর্শ ও বিশ্বাসের স্পষ্টীকরণ। প্রোটেস্ট্যান্টদের উত্থানের ফলে ক্যাথলিক ধর্মতত্ত্বে যে বিভ্রান্ত তৈরি হয়েছিল, কাউন্সিল অফ স্টেট তা দূর করে। এই সভায় ক্যাথলিক মতবাদগুলি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়। প্রোটেস্ট্যান্টরা যেখানে বলতো কেবল বিশ্বাসেই মুক্তি, সেখানে টেন্ট কাউন্সিল ঘোষণা করে যে মানুষের মুক্তির জন্য ঈশ্বরের প্রতি বিশ্বাসের পাশাপাশি সৎকর্ম করাও সমান আবশ্যক। এছাড়া ক্যাথলিক চার্চের 7টি স্যাক্রামেন্ট বা পবিত্র ধর্মানুষ্ঠান, সাধু সন্তদের আরাধনা এবং বাইবেলের ল্যাটিন অনুবাদকেই চূড়ান্ত ও একমাত্র প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তারপর কি, চার্চের অভ্যন্তরীণ দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কার। কাউন্সিল অফ ট্রেন্ট চার্চের কাঠামোগত দুর্বলতা ও দুর্নীতি দূর করতে কঠোর আইন প্রণয়ন করে। মার্টিন লুথারের বিদ্রোহের অন্যতম কারণ ছিল ইন্ডালজেন্স বা পাপ মুক্তির ছাড়পত্র বিক্রি। এই মহাসভা তা সম্পূর্ণভাবে বেআইনি ঘোষণা করে। যাজকদের নৈতিক জীবনযাপন বাধ্যতামূলক করা হয় এবং তাদের ব্রহ্মচর্য পালনের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে যাজকদের একাধিক পদ দখল করে রাখা এবং নিজেদের দায়িত্বপ্রাপ্ত চার্চে অনুপস্থিত থাকার প্রথা রদ করা হয়। যাজক ও বিশপদের উপযুক্ত ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন স্থানে সেমিনারি বা ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়। এবার হচ্ছে প্রোটেস্ট্যান্ট প্রভাব রোধে কঠোর পদক্ষেপ। এখানে কি বলা হচ্ছে, দেখো ক্যাথলিক ধর্মকে পরিশুদ্ধ করার পাশাপাশি প্রোটেস্ট্যান্ট মতবাদের বিস্তার ঠেকাতেও কাউন্সিল অফ ট্রেন্ট কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ইকুইজেশন বা বিশেষ ধর্মীয় আদালতের ক্ষমতা বৃদ্ধি করা হয়, যাকে ক্যাথলিক বিরোধী বা ভিন্ন মতাবলম্বীদের বিচার করে শাস্তি দেওয়া হয়। এছাড়া একটি বিশেষ তালিকা বা ইন্ডেক্স অফ প্রহিবিটেড বুকস প্রকাশ করা হয়। এই
মানে এই তালিকায় প্রোটেস্টান্ট ও সমালোচক লেখকদের বই নিষিদ্ধ হয়, যাতে সাধারণ মানুষ তা পড়ে ক্যাথলিক বিরোধী চিন্তাধারায় প্রভাবিত না হতে পারে। এবার উপসংহারটা দেখে নাও, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন আজকে ক্লাসে, পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে কিভাবে ব্যাখ্যা করবে? নতুন বিশ্ব আবিষ্কারের ফলাফল আলোচনা করো। এখানেও প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করছি। তবে এর আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা কেউ চাইলে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের পিডিএফ নোটস তৈরি করা হয়েছে, তোমরা কেউ চাইলে পিডিএফ নোটসও কিনতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। এবার দেখো এই প্রশ্নের উত্তর দেখো, প্রথমে ভূমিকা। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের ইতিহাসে ভৌগোলিক আবিষ্কারের যুগ এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে। এই সামুদ্রিক অভিযানের ক্ষেত্রে পর্তুগাল ও স্পেন ছিল অগ্রগামী। 1453 সালে অটোমান তুর্কিদের দ্বারা কনস্টান্টিনোপল দখলের পর প্রাচ্যের সাথে ইউরোপের সরাসরি স্থল বাণিজ্যের পথ অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে ধর্মীয় প্রসার, স্বর্ণ বা সম্পদের আকাঙ্ক্ষা এবং জাতীয় গৌরবের উদ্দেশ্যে পর্তুগিজ ও স্পেনীয় নাবিকরা অজানা সমুদ্রপথে পাড়ি জমায়। এই দুঃসাহসিক অভিযান শেষ পর্যন্ত কলম্বাস কর্তৃক নতুন বিশ্ব আবিষ্কারের মাধ্যমে বিশ্বের ভৌগোলিক ও রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দেয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পর্তুগিজ ও স্পেনীয়দের সামুদ্রিক অভিযানের ব্যাখ্যা। পর্তুগিজ ও, এখানে প্রথম পয়েন্ট, পর্তুগিজদের সামুদ্রিক অভিযান। পর্তুগালের রাজপুত্র নেভিগেটর হেনরি মানে অসীম আগ্রহ ও পৃষ্ঠপোষকতায় পর্তুগিজ নাবিকরা আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূল ধরে তাদের সামুদ্রিক অভিযান শুরু করে। তাদের মূল লক্ষ্য ছিল আফ্রিকাকে প্রদক্ষিণ করে ভারতের মশলার বাজারে পৌঁছানো, একটি বিকল্প সমুদ্রপথ খুঁজে বের করা। এই নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় 1487 খ্রিস্টাব্দে বার্থেলোমেও দিয়াজ আফ্রিকার দক্ষিণ প্রান্তে উত্তর মাসা অন্তরীপ আবিষ্কার করে। পরবর্তীতে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা এই পথ ধরে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছায়। এর মাধ্যমে ইউরোপ থেকে এশিয়ায় পৌঁছানোর এক নতুন জলপথ আবিষ্কার হয়, যা প্রাচ্যের বাণিজ্য দীর্ঘকালের জন্য পর্তুগিজদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। তারপর হচ্ছে স্পেনীয়দের সামুদ্রিক অভিযান। পর্তুগিজরা যখন পূর্ব দিকের জলপথ আবিষ্কার করতে ব্যস্ত, স্পেনের রাজশক্তি তখন আটলান্টিক পেরিয়ে পশ্চিম দিকে যাত্রা করে ভারতে পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করেন। স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলার আর্থিক সহায়তায় 1492 খ্রিস্টাব্দে জেনোভার নাবিক ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। তিনি ভুলবশত বাহামা দ্বীপপুঞ্জ আমেরিকায় পৌঁছে তাকে ভারতবর্ষ বলে মনে করে। পরবর্তীতে আমেরিগো ভেসপুচি প্রমাণ করে যে এটি ভারত নয়, বরং একটি সম্পূর্ণ অজানা নতুন বিশ্ব। আর এই দুই দেশের অভিযানের দ্বন্দ্ব মেটাতে 1494 সালে তোরদেসিলাস চুক্তির মাধ্যমে পৃথিবীর আবিষ্কৃত অঞ্চলগুলি স্পেন ও পর্তুগালের মধ্যে ভাগ করে দেওয়া হয়। পরবর্তীতে স্পেনের মধ্যে ম্যাগেলান পৃথিবী প্রদক্ষিণের যাত্রা শুরু করে। এবার হচ্ছে নতুন বিশ্ব আবিষ্কারের ফলাফল। বহুমুখী ফলাফল ছিল। প্রথম হচ্ছে অর্থনৈতিক রূপান্তর ও বাণিজ্যিক বিপ্লব। এখানে কি বলা হচ্ছে, নতুন বিশ্ব আবিষ্কার হওয়ার ফলে ইউরোপের অর্থনীতিতে এক বিপুল পরিবর্তন আসে। আমেরিকার খনিগুলি থেকে প্রচুর পরিমাণে সোনারূপা ইউরোপে, বিশেষ করে স্পেনে প্রবেশ করতে থাকে। এই বিপুল পরিমাণে ধাতব মুদ্রার সরবরাহ ইউরোপে মূল্য বিপ্লব ডেকে আনে এবং জিনিসপত্রের দাম বহুগুণ বৃদ্ধি পায়। বাণিজ্যের মূল কেন্দ্র ঐতিহ্যবাহী ভূমধ্যসাগর থেকে সরে গিয়ে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী শহরগুলিতে স্থানান্তরিত হয়। এর ফলে ইউরোপের আধুনিক পুঁজিবাদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তারপরে কি, কলম্বিয়ান আদান প্রদান। এখানে কি বলা হচ্ছে দেখো, নতুন বিশ্ব ও পুরনো বিশ্বের মধ্যে উদ্ভিদ, প্রাণী ও সংস্কৃতি এবং জনসংখ্যার এক ব্যাপক আদান প্রদান শুরু হয়, যা কলম্বিয়ান এক্সচেঞ্জ নামে পরিচিত। আমেরিকার আলু, ভুট্টা, টমেটো, তারপর তামাক প্রভৃতি ফসল ইউরোপ ও এশিয়ার খাদ্যাভ্যাসের বৈপ্লবিক পরিবর্তন আনে এবং জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। অন্যদিকে ইউরোপীয়রা ঘোড়া, গরু, গম ও আখ আমেরিকায় নিয়ে যায়। তবে এই আদান প্রদানের একটি অন্ধকার দিকও ছিল।
ইউরোপীয়দের সাথে আসা গুটি বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রামক ব্যাধি মানে ব্যাধিতে রোগ প্রতিরোধ ক্ষমতাহীন আমেরিকার লক্ষ লক্ষ স্থানীয় আদিবাসী প্রাণ হারায়। তারপর উপনিবেশ স্থাপন ও দাসপ্রথার উদ্ভব। নতুন বিশ্বের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য স্পেন, পর্তুগাল যেখানে বিশাল উপনিবেশ গড়ে তোলে, সেখানে কি স্প্যানিশরা এনকোমিয়ান্ডা প্রথার মাধ্যমে স্থানীয় আদিবাসীদের ওপরে নির্মম শোষণ চালায়। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে খনি ও আখের ক্ষেতগুলিতে কাজ করার জন্য স্থানীয় আদিবাসীদের সংখ্যা কমে গেলে আফ্রিকা থেকে জোরপূর্বক কৃষ্ণাঙ্গ দাসেদের ধরে এনে আমেরিকায় বিক্রি করা শুরু হয়। এর ফলে ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় আটলান্টিক দাস ব্যবস্থা বা ত্রিভুজ বাণিজ্যের সূচনার সূত্রপাত ঘটে। ঠিক আছে, এবারে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। ভালো নম্বর পেতে গেলে এইভাবে গুছিয়ে অ্যান্সার লিখতে হবে।